মানে আগ্রহ উচ্ছ্বাস ছিল ডক্টর ইউনূসকে নিয়ে, ইউনূসের সরকারকে নিয়ে, তাহলে এই দায় তো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ইউনূস সাহেবকে নিতে হবে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিপিনুর বিস্ফোরক মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হচ্ছে এবং জনগণও কিন্তু ঘেরাও করেছে। এদিকে এবার বিপিনুর চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও বিস্ফোরক মন্তব্য করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলায় গ্রেফতার হচ্ছে আজ রাতে। জনগণের তুপের মুখেও পড়ে আবারও তার ভয়াবহ অবস্থা হয়েছে। আমি এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে বলেছিলাম, আমাদের কথা শোনা হয়নি। সেই সময় নাহিদ ইসলামদের পক্ষ থেকে আমাদেরকে নানান সমালোচনা করা হয়েছে। নাহিদ ইসলাম মানে শুধু নাহিদ ইসলাম না, তার সার্কেলে যারা রয়েছে তারা। অনেকের চোখ এড়িয়ে গেছে যেহেতু বাংলাদেশে এখন একাধিক ইস্যু চলমান রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট, দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা জগাখিচুড়ি পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ধীরে ধীরে। আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে, আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপিতে যারা আছেন, জামাতে যারা আছেন, অনেকেই ভয় টয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিণতি কি হবে। রাশেদ যারা আছে, তবে আমার মনে হচ্ছে বিএনপির ওরকম কিছু হবে না, জামাতের হবে না, এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে। এখন কিংস পার্টির সবচেয়ে বড় নেতা এবং বাংলাদেশকে চালাচ্ছেন তারা এখন সেফ এক্সিট চাইছেন, সেফ এক্সিটের ভয় দেখাচ্ছেন। কেন বলুন তো? ডক্টর ইউনূস সরকার ব্যর্থ। ইউনূস সরকার এখন স্বীকার করছে যে তারা আসলে ব্যর্থ। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে বিএনপি নিয়ন্ত্রণে। বিএনপি যদি মন চায় চাঁদাবাজি করে, বিএনপি যদি মন চায় কাউকে বহিষ্কার করে, বিএনপি যদি মন চায় যে কাউকে পুলিশকে ধরতে বলবে ধরে। এদিকে রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা, পালিয়ে যেতে পারে ডক্টর ইউনূস এবং এনসিপির গুটি কয়েক নেতা। একদিকে এনসিপি নেতাকর্মী এবং উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা হচ্ছে, অন্যদিকে আজ বিপিনুর বিস্ফোরক একটা মন্তব্য করেন এবং এই মন্তব্য করে আবারও কঠিনভাবে ফেঁসে যান। দর্শক শ্রোতা, আপনারা জানেন বিপিনুর দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং চিকিৎসা শেষে গত 2 দিন আগে বাংলাদেশে ফিরেন। বাংলাদেশে ফিরেই অনেক অ্যাকশনমূলক বক্তব্য দিচ্ছেন এবং আজকের বক্তব্যতে তিনি বলেন ডক্টর ইউনূসকে সকল দোষারোপ নিতে হবে। দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ এবং তার উপর যে একটা আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের বিচারও কিন্তু সে ডক্টর ইউনূসের কাছে চাচ্ছে এবং সরাসরি অনেক অ্যাকশনমূলক কথা বলে। তারপর কি হয়, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন দেশের মধ্যে কি হচ্ছে এবং বিপিনুর তার বক্তব্য দেখে কি বলেছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মানে আগ্রহ উচ্ছ্বাস ছিল ডক্টর ইউনূসকে নিয়ে, ইউনূসের সরকারকে নিয়ে, যেটা নামাজ পড়তে যাওয়ার সময়, ঈদের সময় মানুষ চিল্লাই বলেছে না স্যার 5 বছর থাকেন, 3 বছর থাকেন, এখন আর কেউ কিন্তু বলছে না, কারণ তাদের কর্মকাণ্ড। তাহলে এই দায় তো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ইউনূস সাহেবকে নিতে হবে। সেটা আসলে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে সত্যিকার অর্থে গত 1 বছরে তার নেতৃত্বে তো গঠিত সরকার, কাজে এই সরকারের ব্যর্থতা সফলতার সমস্ত দায় কিন্তু তার, তিনি এই দায় এড়াতে পারেন না। সে যে তিনি যে সমস্ত তার সরকার গত 1 বছরে কর্মকাণ্ড করেছে, সেটা স্পষ্টতই একটা বৈষম্যমূলক আচরণ করেছে, একটা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। যেমন আপনারা দেখেছেন এই আন্দোলনে সবচেয়ে ডেডিকেটেড স্যাক্রিফাইস করেছে বিএনপি, নিশ্চয়ই জামাত, গণ অধিকার, এই ছাত্ররা অনেকে। তো ছাত্রদের মধ্যে সবাই তো রাজনীতি করতেছে না, দল করতে আসে নাই। তো তারা আপনার এনসিপিকে যেভাবে প্রমোট করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, এটা কিন্তু পরিষ্কার যে তাদের একটা পক্ষপাতদুষ্ট মনোভাব। আবার অন্যান্য কিছু রাজনৈতিক দলকেও ওই যেটা উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে এই আমলাতন্ত্রে বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের ভাগ বটরা। তো এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার, তাদের চরিত্র এই সমঝোতার চরিত্র, বানরের রুটি ভাগাভাগির মতো, একে একটু এইখানে ভাগ দেওয়া, ওকে একটু এইখানে ভাগ দেওয়া, এইভাবে করে একটা দেশ চালাতে গিয়ে গত 1 বছরে মানুষের যে একটা বড় পরিবর্তন আকাঙ্ক্ষা তৈরি ছিল, সেটা তিনি ধূলিসাৎ করেছেন, তার সরকার ধূলিসাৎ করেছেন। এবং মানুষের যে একটা মানে আগ্রহ উচ্ছ্বাস ছিল ডক্টর ইউনূসকে নিয়ে, ইউনূসের সরকারকে নিয়ে, যেটা নামাজ পড়তে যাওয়ার সময়, ঈদের সময় মানুষ চিল্লাই বলেছে না স্যার 5 বছর থাকেন, 3 বছর থাকেন, এখন আর কেউ কিন্তু বলছে না, কারণ তাদের কর্মকাণ্ড। তাহলে এই দায় তো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ইউনূস সাহেবকে নিতে হবে। তো এখন তিনি শেষ বেলায় আসলে তার উপদেষ্টা সহ তারা একটা সেফ এক্সিটের কথা চিন্তা করে এই কথাগুলো বলছেন কিনা, এটাও আমাদেরকে ভাবতে হবে। এতদিন ধরে তো কার্যত রাজনীতির বাইরেই ছিলাম, গত 1 মাস হামলা করে হাসপাতালের বেডে রাখা হয়েছে। এখন সবার সাথে আমরা আলাপ আলোচনা করব, বিশেষ করে শুধুমাত্র সরকার, তারা 1 বছরে ফ্ল্যাগ উড়াইয়া মন্ত্রীর পদমর্যাদায় ঘুরেছেন, আর এখন সেফ এক্সিটের কথা বলে আওয়ামী লীগকে সুযোগ দেবেন, ভাগ বাটোয়ারা করে একটা নির্বাচন করবেন, আর আমাদের জীবনের কোনো মূল্য নাই, আমাদের রক্তের কোনো মূল্য নাই। এই প্রহসন যদি তারা করার চেষ্টা করেন, তাদেরকে জনগণও ক্ষমা করবে না, এই অভ্যুত্থানকারী আন্দোলনের ছাত্র জনতা ক্ষমা করবে না, আমরাও ক্ষমা করব না। আমাদের সামনে কিন্তু পরিষ্কার দৃষ্টান্ত আছে যে বাংলাদেশের ইতিহাসে হয় নাই, সাবেক চিফ ইলেকশন কমিশনার জুতার মালা গলায় দিয়ে জনগণ তাকে পুলিশে দিচ্ছে।
কারণ বিতর্কিত নির্বাচন করার কারণে, কারচুপির নির্বাচন করার কারণে, সমঝোতার নির্বাচন করার কারণে বাংলাদেশের প্রধান বিচারপতি দাড়িমোস কামাইয়া তিনি পালাই গেছেন। বাইতুল মোকাররমের ইমাম থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় বড় রথী মহারথী রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন। সাবেক বিচারপতি মানিকের কথা আপনারা জানেন। সো এটা আমাদের পরিষ্কার কথা যে এই সরকারের যেটা আমরা বলেছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ছিল, সহযোগিতা করেছি, এখনো করতে চাই। আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে, আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপিতে যারা আছেন, জামাতে যারা আছেন, অনেকেই ভয় টয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিণতি কি হবে। রাশেদ টাশেদ যারা আছে, তো আমার মনে হচ্ছে বিএনপির ওরকম কিছু হবে না, জামাতের হবে না, এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে, অথবা মেটিকুলাস ডিজাইন যারা করছেন আওয়ামী লীগের প্রতিশোধ নেবে, এটা কিন্তু বাস্তব। আর এই কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন এই মুহূর্তে আমি আজকে নিউজটা দিছিলাম যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার কিন্তু যে কার্যক্রম ওই কোন একটা দল আইসা অভিযোগ করছে সেটার বিরুদ্ধে সরকার শুরু করে দিচ্ছে, মানে আদালত থেকে এটার কার্যক্রম চলছে। এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বাড়ছে, প্রশাসনেরও কিন্তু ধরপাকড় বেড়েছে। প্রত্যেক এলাকায় এটা নীরব একটা ধরপাকড় চলতেছে। সিলেটের এক অডিওতে শুনছেনি যে প্রত্যেক থানায় দুজন করে প্রতিদিন আওয়ামী লীগ ধরতে হবে। তো এখন অনেকেই ধরা খাচ্ছেন, অপরাধী যারা তারাও খাচ্ছেন, আবার অনেকের নামে মিথ্যা মামলা টামলা হয়েছে তারাও খাচ্ছেন। তো এই অভিযানটা যখন চলমান, এর মাঝখানে আওয়ামী লীগ আরেকটা জিনিস পুলিশের জন্য বার্তা তৈরি করে ফেলছে। তবে এটা খারাপ বার্তা তৈরি করছে। আমি বরাবরই বলি, একজনকে হয়তো আপনি সাময়িক নিয়ে যেতে পারবেন, পরবর্তী সময় কপালে কিন্তু 10 জনের দুঃখ আসবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুল রহমান রাজু নামক একজন আওয়ামী লীগ নেতাকে হাতকড়া সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মানে কারা কারা ছিনিয়ে নিয়েছে আসেন। শনিবার রাত 8টার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এই ঘটনাটা ঘটছে। বিষয়টি নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই। তিনি বলছেন, আওয়ামী লীগ নেতা রাজুর হাতে হাতকড়া পরা ছিল, তার বিরুদ্ধে মামলা আছে, তাকে গ্রেপ্তার করছে। তো তিনি ভোলাখার চক মহল্লার বদরুদ্দিন বদরের ছেলে, সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে। পুলিশের বক্তব্য, আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে। গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে, পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা, এলাকার জনগণ যারা আছে পুলিশের উপর হামলা চালায়। অতঃপর তাকে হাতকড়া সহ পুলিশ থেকে তারা ছিনাই নিয়ে যায়। এখন এই যে বিষয়টা আপনি দেখেন, সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয়। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আছে, আপনি নাই তো রাইতে তো সবাই বাংলাদেশেরা যায় না, আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে। তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা, যেমন তার বিরুদ্ধে কি মামলা আছে, নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর সহ একাধিক মামলা। এখন এই মামলাগুলো হয় বেসিক্যালি পলিটিক্যাল মামলা। আপনি দেখবেন যে আম চুরি, জাম চুরি, বাটি চুরি, তারপর হচ্ছে যে কাপ পিরিচ চুরি, তারপর মির্জা ফখরুল ইসলামের নামেও আছে, বাসে গিয়ে আগুন জ্বালাই দিছে, খালেদা জিয়ার নামে আছে, তারেক মিয়ার নামে আছে, এখন শেখ হাসিনার নামে হচ্ছে। বিভিন্ন জায়গায় যে যেভাবে পারতেছে মামলা দিতেছে। তখন এই মামলাগুলোর আসলে বাস্তবতা ভিন্ন, বাট মামলা হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হয় আমি দেখছি, এই যে মামলাগুলো হচ্ছে, লোকাল যারা জনগণ আছেন, অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয়, পাবলিক কিন্তু প্রটেস্ট করে না, কিন্তু অন্তর অপছন্দ করে। আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে গাইয়া আবার কোনো ঝামেলা হয় কিনা, থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা, কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আতঙ্ক কাজ করে। তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না, যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিল্লা তাকে ছিনাইয়া নিছেন। এখন আসলে ছিনাই নেওয়াটা কি উচিত হয়েছে? জীবনও উচিত হয় নাই। তার বিরুদ্ধে যত মামলা আছে, এখন এটা আপনাকে লড়াই করতে হবে আদালতের মাধ্যমে, ভালো উকিলের মাধ্যমে, যেন তার জামিন হয়। কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন, এখন তো পুরো এলাকার ভিতরে জ্ঞাত অজ্ঞাতনামা 500 জনের নাম চলে আসবে। আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে মামলা খাবে, স্থানীয় লোকরা গণহারে ওই এলাকাতে মামলা বাণিজ্য এখন চলবে ভালো। অন্যরা নাম দিয়ে দিবে যে কারা কারা ছিল, 5 জনের চেহারা, অনেক মানুষ, যার খুশি তার নাম দাও, পুলিশ তো ধরে নিয়ে যাবে। পুলিশের উপর হাত দিয়ে কি কেউ টিকতে পারছে? ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট অবস্থানের সময় যারা পুলিশকে হত্যা করছে, থানা ভাঙচুর করছে, আপনার মনে হয় যে পুলিশ এগুলা ভুলে গেছে? পুলিশ কখনো ক্ষমা করবে, প্রতিশোধ নিবে না? নিবে ভাই, জাতি ভাই। আপনি যেমন দলের বেলায় আজ হোক কাল হোক এগুলোর কিন্তু বিচার হবে। যারাই করছেন, যেই ইন্ডেমনিটি করেন আর অধ্যাদেশ করেন আর সনদ করেন, বিচার কিন্তু হবে। কারণ কখনো আওয়ামী লীগ আসলে এইসব সনদ টনদ কথার কথা যেটা এখন করা হচ্ছে, আওয়ামী লীগ অনেক সনদ করে রাখছে না, সামহাও এগুলো কি ভ্যালু আছে? নাই। সরকারের সাথে এগুলো নাই হয়ে যেটা বাংলাদেশ। পুলিশের সাথে এই ধরনের অন্যায় আচরণ করা, আসামি হাত করা সহ ছিনাই নিয়ে যাওয়া, আপনি বীরের কাজ করেন নাই, বিপদের কাজ করছেন। এই ভয়ঙ্কর রূপে যে ফিরে আসতেছেন বারবার, আপনার জন্যই ক্ষতি করতেছেন। পুলিশকে পুলিশের কাজ করতে দেন। পুলিশ ভাই বাধ্য, চাকরি বাঁচাইতে বাধ্য। আপনি বোঝেন না? উপর থেকে ফোন আসে, সেফ এক্সিট একটি
খুব দারুণ শব্দ আবিষ্কার করেছেন নাহিদ ইসলাম। উপদেষ্টা ছিলেন, এখন কিংস পার্টির সবচেয়ে বড় নেতা এবং বাংলাদেশকে চালাচ্ছেন তারা এখন সেফ এক্সিট চাইছেন, সেফ এক্সিটের ভয় দেখাচ্ছেন। কেন বলুন তো? চলুন দেখে আসি কেন এই সেফ এক্সিটের ভয় দেখালেন নাহিদ। সেফ এক্সিটের ভয়টা কোথা থেকে এলো? যখন কোনো ক্ষমতাসীন গোষ্ঠী সেফ এক্সিট নিয়ে চিন্তা শুরু করে তখন বোঝা যায় তারা জানে খেলা শেষ, খেলা আসলে শেষ। তারা জানে ক্ষমতা চিরস্থায়ী নয়, আর বিচার একদিন ফিরেই আসে, বিচার হয়। এখন যারা মঞ্চের আলোয় দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন তারাও ভেতরে ভেতরে বুঝে ফেলেছেন একটা ঝড় আসছে। ১/১১ কথা স্মরণ করি, ১/১১ সময়কার ঘটনাগুলো আপনি মনে করুন। তখনকার সেনা সমর্থিত সরকারের প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান দুজনেই দেশে ফিরতে পারেননি। সেই যে গেছেন নির্বাসনে, মানে আর তারা ফেরেননি। নির্বাসনই হয়েছে তাদের শেষ আশ্রয়। ইতিহাসের রায় কিন্তু খুব পরিষ্কার, অবৈধ ক্ষমতার দায় থেকে কেউ বাঁচে না, যত বড় নামই হোক না কেন। তাদের পেছনেও বিদেশিরা ছিল। আপনারা জানেন কিনা জানি না, তখন যুক্তরাজ্যের হাই কমিশনার ছিলেন একজন বাঙালি, আনোয়ার চৌধুরী, এবং জাতিসংঘের যিনি রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে, রেনেটা, তিনি তারা দুজন সেনা সদরে এত বেশি যাতায়াত করেছিলেন যে বলা হয় যে ৪২ বার তারা সই করেছিলেন সেনা সদরে যাতায়াতের। এবং একই ঘটনা ঘটছে এখনো। আপনি খেয়াল করে দেখুন যে জাতিসংঘের যিনি এখনকার রেসিডেন্ট আছেন তিনিও রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন, এবং সেই সময় রেনেটার গাড়ির পেছনে পাওয়া গিয়েছিল কোটি কোটি টাকা, কিন্তু সেটি আলোচনায় আসেনি তেমন ভাবে। এখনো তাই হচ্ছে। এখনো বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট বলে দিচ্ছেন যে কে সরকার গঠন করবে পরবর্তীতে, এবং তিনি পররাষ্ট্রমন্ত্রীও নির্ধারণ করে দিচ্ছেন। ভালো ভালো না? আজকের উপদেষ্টারাও ঠিক একই জায়গায় এসে দাঁড়িয়েছেন, সেই ১/১১ সরকারের মতো। তারা জানেন যদি কোনো নির্বাচিত সরকার ফিরে আসে তাহলে রাষ্ট্র দখল, ক্ষমতার অপব্যবহার, এমনকি সহিংসতার দায়ে তাদের বিরুদ্ধে মামলা তো হবেই, বিচারও হবে। প্রশ্নটা এখন শুধু সময়ের, কে আগে পালাবে আর কে পরে পালাবে, কে কাকে সেফ এক্সিট দেবে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কি বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইবেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান শুভ্র, এদের কেউই সহজে রেহাই পাবেন না। কারণ অভিযোগ শুধু ক্ষমতা দখলের নয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভয়ঙ্কর অন্যায়েরও। এই জায়গায় এসে নাহিদ ইসলামরা আসলে ভয় পেয়ে গেছেন। ভয় এমন যে তার নিজ দলের উপদেষ্টারাই হয়তো একসময় পালিয়ে যাবেন আর তাদের ফেলে রেখে নিজেরা সেফ এক্সিট নেবেন। নাহিদের ভিতরে এই ভয়টা ধরে গেছে যে তারা যদি পালিয়ে যায় তাদের কি হবে। যে উপদেষ্টাদের কথা বলছেন যে তারা যারা সেফ এক্সিট খুঁজছেন তাদের কথা কেন আসলো? নাহিদ নিশ্চয়ই ভয় পাচ্ছেন যে তাদেরকে ফেলে, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, এদেরকে ফেলে এই উপদেষ্টা সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন। তাই নাহিদ ইসলাম এখন মুখ খুলেছেন। তিনি বলছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন। এই কথাটা কি শুধু হতাশা? আত্মরক্ষার আওয়াজ। তিনি নিজেও জানেন যে পালানোর সুযোগ সবার জন্য থাকবে না। বস্তুত এখন যারা উপদেষ্টা বা ক্ষমতার কাছাকাছি তারা কেউই পরিষ্কার অবস্থানে নেই। সরকারি কর্মকর্তারা পদ ছাড়াই পদোন্নতি নিয়েছেন, অবসর থেকে নিয়ে এসে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদের বেতন বাড়ানো হয়েছে, ভাতা বাড়ানো হয়েছে। আপনি চিন্তা করে দেখুন যে যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার নিয়োজিত হয়েছেন যার র্যাঙ্ক অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারের চেয়ে। ডক্টর ইউনূস সরকার ব্যর্থ। ইউনূস সরকার এখন স্বীকার করছে যে তারা আসলে ব্যর্থ। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে বিএনপি নিয়ন্ত্রণে। বিএনপি যদি মন চায় চাঁদাবাজি করে, বিএনপি যদি মন চায় কাউকে বহিষ্কার করে, বিএনপি যদি মন চায় যে কাউকে পুলিশকে ধরতে বলবে ধরে, যদি বলে যে না সে 7 খুন করলো তাকে পুলিশে ধরতে পারবে না। পুরো পরিস্থিতি এখন বিএনপির নিয়ন্ত্রণে। থানা, পুলিশ সব কিছু চলে বিএনপির কথায়, বিএনপির কথায় উঠে আর বসে। হ্যাঁ, 2-1 বিএনপি নেতা চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়, আপনারা দেখছেন। ওটা হচ্ছে বিএনপিরই অন্য গ্রুপ, তারা ধরিয়ে দেয়। বিএনপির কনসার্নের বাইরে পুলিশ কিচ্ছু করতে পারে না। এটা সেই লন্ডন বৈঠকের পর থেকেই যখন পুলিশ বুঝেছে যে তারেক রহমানকে তো ইউনূস প্রাইম মিনিস্টারের মতো ট্রিট করেছেন, অতএব তিনি ক্ষমতা আসতে যাচ্ছেন, অতএব তাদেরকে তেল মারা শুরু করি। তো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাই বলেছেন যে রাজনীতিবিদদের তেল দিবেন না, পুলিশকে বলছেন। অথচ তারা তো তেল সেই 13 জুন থেকেই দেওয়া শুরু করেছে। তো পরবর্তীতে এই বিষয়টা তো জানাজানি হয়ে গেছে যে একটা পাতানো নির্বাচনের খেলা চলছে। 240 আসন বিএনপিকে দেওয়া হচ্ছে। এখন 240 আসন দেওয়া হচ্ছে, এর মানে যে 240 দেওয়া হবে তা না, একদম রাউন্ড ফিগার দিলে কেমন না। এই কারণে 39, 37 বা 33 বা 42 বা 43 এরকম একটু অড করে দেওয়া হবে, অড ইভেন না, যাতে মানুষ বুঝতে না পারে যে একদম পাতানো। এগুলো আবার মানুষ বুঝে যে এইসব সামান্য এদিক ওদিক করে লাভ নেই। তো এই জায়গাটায় নির্বাচনে কোনো পরিবেশ নাই। বিএনপি ইচ্ছা মতো ভোট চুরি, ভোট ডাকাতি, ভোট কারচুপি যা ইচ্ছা তা করতে পারবে, কারণ থানা পুলিশ তাদের পক্ষে, পুলিশ তাদেরকে হেল্প করবে। পুরো প্রশাসন যন্ত্র এখন বিএনপির নিয়ন্ত্রণে।
তো দর্শক, তবে শেষ খেলাটা জামাত এবং চরমোনাই এনসিপি তারা দেখাবে, তারা শেষে চমক দেখাবে। কারণ বিএনপির যে এই পুরো নিয়ন্ত্রণ, সবকিছু দলীয়করণ করা, একটা পাতানো এবং কাজ। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বিপিনুরের বক্তব্য সহ আরও যে বিভিন্ন রাজনৈতিক অবস্থা এগুলো নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।